সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা আর সুযোগের কথাও। রাঙামাটিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ গেছে 7 জনের। নরসিংদীতে উপজেলা পরবর্তী নির্বাচনকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। অন্যদিকে ফরিদপুরের নগরকান্দায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত এই সংঘর্ষ চলে। এদিকে রংপুরের মিঠাপুকুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। আজকের আলোচনার বিষয় উপজেলা নির্বাচনে সহিংসতা। আর এ নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন রংপুর থেকে সুজনের সাধারণ সম্পাদক আফতাব হোসেন, যুক্ত হচ্ছেন ফরিদপুর থেকে প্রথম আলোর ব্যুরো প্রধান পান্নাবালা এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা শুরুতে নরসিংদী যেতে চাই, সেখানে আমাদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান আছেন। জাকির হাসান, নিশ্চয়ই শুনছেন আমাদেরকে। আমরা বলছি যে এবারের যে উপজেলা নির্বাচন, সেটিতে আমরা দেখছি যে নির্বাচন পরবর্তী আসলে নানান রকম সহিংসতা, যেটি আমরা রাঙামাটির ক্ষেত্রে দেখলাম। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা অতীতে দেখেছি, কিন্তু সেটি কম। সেটি আমরা দেখেছি যে নির্বাচনের দিন আসলে সহিংসতা বেশি হয় বিভিন্ন প্রার্থীর মধ্যে। এবার আমরা দেখলাম যে বড় একটি রাজনৈতিক দল অংশ নেয়নি, তারপরও এত বড় সহিংসতা কিভাবে দেখবেন আপনি? আসলে ধন্যবাদ আপনাকে। নির্বাচন পরবর্তী যেটা এখানে যে বিষয়টি এসেছে, আপনারা নিশ্চয় জানেন যে নরসিংদী জেলাতে আগামী 24 তারিখে হচ্ছে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর রায়পুরা উপজেলার যে বিষয়টি এখানে এসেছে, সেটা আসলে এখানে আমরা পুরোপুরি নির্বাচন বিষয়ক সহিংসতা এখানে আমরা বলছি না। কারণ রায়পুরার চর অঞ্চলে এখানে বিরোধে অনেক দীর্ঘদিনই চলে আসছে। এখানে মূল যে চরের একটি ইউনিয়ন আছে, বাঁশগাড়ি ইউনিয়ন, এই ইউনিয়নে হচ্ছে মূলত হচ্ছে এই দুইটি পক্ষ আছে। এই পক্ষ দুটির বিরোধ আসলে এখানে অনেক পুরাতন, এবং এখানে যদিও এই বিরোধের সঙ্গে পরবর্তী সময়ে তাদের স্থানীয় ইউপি নির্বাচন জড়িত আছে। যে আপনারা জানেন যে গত 2 দিন আগে যেটা ঘটলো যে মির্জাচর ইউনিয়নে, সেখানে যদিও আমরা জানি যে এখানে একজন হচ্ছে পরাজিত ইউপি চেয়ারম্যান, আরেকজন হচ্ছে বিজয়ী ইউপি চেয়ারম্যান, কিন্তু তাদের মধ্যে যে সংঘর্ষটি সেটা বিভিন্নভাবে বলা হচ্ছে নির্বাচনের বিষয়ে তাদের মধ্যে বিরোধটা ছিল, কিন্তু তার আগেও এখানে স্থানীয়ভাবে এখানে মূল বিরোধটা ছিল স্থানীয় বিরোধ এবং তাদের স্থানীয় চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই। সুতরাং এটাকে যে আমরা নির্বাচন সহিংসতা, এটা আসলে আমরা পুরোপুরি সেভাবে সেদিকে বলছি না এটাকে। জি, জাকির হোসেন, ধন্যবাদ আপনাকে। কিন্তু আমরা এই কথা ধরেই আমরা ফরিদপুরে যেতে চাই। সেখানে প্রথম আলোর ব্যুরো প্রধান পান্নাবালা আমাদের সঙ্গে আছেন। পান্নাবালা, শুনছিলেন নিশ্চয়ই আপনি জাকির হোসেনের কথা। আপনার কাছে আমরা যেটি জানতে চাই, যে বলছেন যে সহিংসতা সেটি নির্বাচনকে কেন্দ্র করে হয়তো বা ঘটেছে, কিন্তু তার আগের থেকেই আসলে প্রার্থীদের মধ্যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল, সেটির আসলে বহিঃপ্রকাশ ঘটেছে এই নির্বাচনে। একটু জানতে চাই যে এবারের নির্বাচনে সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল তারা অংশ নেয়নি, তারপরও শুধুমাত্র ক্ষমতাসীন একটি দল, তাদের যারা প্রার্থী আছে তাদের মধ্যে আসলে এত বড় বড় জায়গায় বড় বড় আকারের কোন্দল, আর সেটিকে আসলে কিভাবে দেখবেন আপনি? নগরকান্দা এবং সালথায় সেখানে একটা বড় বিষয় হলো যে নৌকার প্রতীকধারী প্রার্থীদের বিরোধিতা করছে সংসদ উপনেতার ছেলে শাহাদাত আকবর চৌধুরী। যে বিষয়টা যে সংসদ উপনেতার ছেলে শর্ত প্রার্থীর পক্ষে কাজ করছে, সেই বলে বলিয়ান হয়ে সে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, এবং সেই ক্ষেত্রে তার সাথে নৌকার একটা দ্বন্দ্বের ব্যাপার ঘটছে, যেটা নির্বাচনের আগে হয়েছে, নির্বাচনের দিনের ফলাফল ঘোষণার পরের থেকে চলতেছে, এখনো টুকটাক ঘটনা ঘটছে, যে বাড়িঘরে হামলা হচ্ছে, যে আনারসের প্রতীক ছিল তারা আনারসের প্রতীক করতে নৌকার প্রতীক হামলা করছে, আবার নৌকারা পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করছে। এবং বিশেষ করে সালথায় হচ্ছে যে শুধুমাত্র নৌকায় ভোট দেওয়ার অপরাধেই বাড়িঘরে হামলার ঘটনা, হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনা ঘটছে, অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেছে, এইসব ঘটনা ঘটছে প্রতিনিয়ত। যে পেছনে একটা শক্তিশালী শক্তি আছে,
যে শক্তিকে স্বতন্ত্র প্রার্থী মনে করছে একটা বড় শক্তি, এই শক্তির বলেই বলিয়ান হয়ে ঘটনাটা ঘটায়। মূলত এলাকার আধিপত্য বিস্তারটাই মূল উদ্দেশ্য। এই কারণেই সংঘর্ষ, মানে বড় সংগঠন বিএনপি না এলেও সংঘাত মাঠ পর্যায়ে থেকেই যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবারে রংপুরে যেতে চাই। সেখানে আমাদের সঙ্গে সুজনের সাধারণ সম্পাদক আফতাব হোসেন আছেন। আফতাব হোসেন, আপনি শুনছিলেন, কথা বলছিলেন দুজন আমাদের অতিথি। আপনার কাছে আমরা একই বিষয় একটু জানতে চাই যে উনি বলছেন যে নির্বাচনে বড় একটি দল আসলো না, তারপরে কিন্তু সংঘাত সহিংসতা চলছে এবং সেটি বেশিরভাগই আসলে ক্ষমতাসীন যে দলটি আছে তাদের যেসব নেতাকর্মীরা মাঠে আছেন তাদের নেতৃত্বকে কেন্দ্র করে কিংবা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। কিন্তু এবারের যে উপজেলা নির্বাচন সেটি আমরা দেখছি একেবারে ভোটার উপস্থিতি কম। সেই জায়গায় ভোটার উপস্থিতি নেই, সেই জায়গায় বড় একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই, তারপরেও নির্বাচনের সহিংসতা সেটি কেন এত বড় মাত্রায় ছড়িয়ে পড়ছে? আসলে আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কল্যাণকর রাষ্ট্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই এখনো পর্যন্ত উৎকৃষ্ট শাসন ব্যবস্থা হিসাবে বিবেচিত। গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে সবার অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচন হয় এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে যদি সব দল অংশগ্রহণ করে সেক্ষেত্রে অনেকগুলো পক্ষ এটার সাথে সংশ্লিষ্ট, যেমন নির্বাচন কমিশন এখানে একটি বড় ভূমিকা পালন করে। পাশাপাশি যিনি ভোটার তার একটা ভূমিকা আছে, রাজনৈতিক দলের ভূমিকা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আছে। যদিও এবারের উপজেলা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন বেশ সজাগ, জাতীয় সংসদের নির্বাচনের চেয়ে একটু বেশি মাত্রায় সজাগ এবং নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার। সে কারণে নির্বাচনের সময় ঘটনাগুলো ঘটছে না, নির্বাচনের আগে এবং পরে ঘটছে। এবং এর কারণ আপনি ইতিমধ্যে আলোচকদের কাছে শুনেছেন যে উপদলীয় ক্রন্দল বা আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যখন কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা হয় কিংবা একদলীয় একটা শাসনের রূপ হয় এবং গণতন্ত্রে যদি বিরোধী দলের কোনো মানে মত প্রকাশ কিংবা যদি স্বাধীনতা কমে যায়, অংশগ্রহণ করা কমে যায়, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কিন্তু এই ধরনের সমস্যাটা সৃষ্টি হয়। সেটা আমাদের দোষ নয়। পৃথিবীতে আপনি যেসব রাষ্ট্রে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বা একদলীয় শাসন ব্যবস্থার পর্যায়ে চলে যায়, যখন জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হয় না, তখন সেখানে ক্ষমতার পরিবর্তনের যে একটা বৈধ উপায় ভোট, এবং ভোটটা তখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় না এবং সেক্ষেত্রে জনগণের যে সন্দেহ থাকে, অবিশ্বাস থাকে, ক্ষোভ থাকে, সে কারণে কিন্তু এবারের পার্টিসিপেটরি ইলেকশনটা হচ্ছে না। অংশগ্রহণগুলো যেমন প্রতিদ্বন্দ্বিতা কম, প্রতিযোগিতা কম। অন্যান্য নির্বাচনে উপজেলা পর্যায়ে যেসব নির্বাচন হয়েছে সেখানে যত দলের অংশগ্রহণ থাকে, যত প্রার্থী থাকে, স্বতন্ত্র থাকে, অন্যান্য সব মিলে যে একটা বড় ধরনের নির্বাচনী কর্মযজ্ঞ হয় সেটি কিন্তু এবার নেই। 2 জন 3 জন করে উপজেলা প্রার্থী হচ্ছে এবং অনেক উপজেলায়, বেশিরভাগ উপজেলায় আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। সেক্ষেত্রে মনোনয়ন বঞ্চিত যারা, তাদের একটা ক্ষোভ আছে। একই দলের মধ্যে কর্তৃত্ব বা আধিপত্যর ক্ষেত্রে হয়, যেমন এখানে আপনি মিঠাপুকুরে যে প্রসঙ্গটা আপনি তুলেছেন সেটি হলো যে যিনি একটি পক্ষকে সংসদ সদস্যের মদতপুষ্ট একটি পক্ষ এবং আরেকটি পক্ষ সংসদ সদস্যের মদদের বাইরে, যিনি দীর্ঘদিন ওই এলাকায় উপজেলায় দলের সাধারণ সম্পাদক ছিলেন, একবার উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। এই সব কারণে যে কর্তৃত্ব এবং ক্ষমতার দ্বন্দ্বের সাথে অন্যান্যদের অংশগ্রহণ না থাকার কারণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে গ্রহণযোগ্যতা সেটি কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এবং হ্রাস পাওয়ার কারণে মানুষের মধ্যে একটা হতাশা, নির্বাচন সম্বন্ধে ব্যাপারে মানুষের যে আগ্রহ, উৎসব, সেই উৎসব কিন্তু এবারের নির্বাচনে, উপজেলা নির্বাচনে হয়নি। যেমন 24 তারিখ মিঠাপুকুরে নির্বাচন হবে, সেখানে আজকে 144 ধারা জারি করা হয়েছে। একই স্থানে দুটি পক্ষের সমাবেশকে কেন্দ্র করে, দুটি কিন্তু সরকারি দলের প্রার্থী, একজন সরকারের মনোনীত প্রার্থী, একজন হলো বিদ্রোহী প্রার্থী বা যিনি মনোনয়ন পাননি, বঞ্চিত হচ্ছে। মূল বিষয়টা হলো যদি আপনি গণতন্ত্রকে অর্থবহ করতে চান এবং গণতন্ত্রটা যদি একটি আমাদের কল্যাণকর রাষ্ট্রে একটি সবচেয়ে উৎকৃষ্ট শাসন ব্যবস্থা হয়ে থাকে, সেখানে কিন্তু সবার অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া উচিত। জি, আফতাব হোসেন, ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে যে আপনি বলছেন যে প্রতিযোগিতামূলক একটি নির্বাচন না হওয়ার পেছনে আসলে আধিপত্যটি সবচেয়ে বেশি কাজ দিচ্ছে এবং এটির আসলে ভবিষ্যৎ কি? এভাবে যখন প্রতিযোগিতামূলক নির্বাচন না হতে হতে, ভোটার উপস্থিতি কম হতে হতে আসলে নির্বাচনের ভবিষ্যৎ বা গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, বিরতির পর আপনাদের 3 জনের কাছ থেকেই শুনবো। দর্শক, মানচিত্রে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
বিরতির পরে আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমরা কথা বলছি উপজেলা নির্বাচনে সহিংসতা নিয়ে। কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন রংপুর থেকে সুজনের সাধারণ সম্পাদক আফতাব হোসেন, আছেন ফরিদপুর থেকে প্রথম আলোর ব্যুরো প্রধান পান্না বালা এবং আছেন নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আবার আমাদের মানচিত্রে। জাকির হাসান, এ পর্যায়ে আপনার কাছে আমরা জানতে চাই, বিরতির আগে আমাদের রংপুর থেকে যে অতিথি যুক্ত হয়েছিলেন আফতাব হোসেন, তিনি বলছিলেন যে নির্বাচনের যে সহিংসতা সেগুলো নির্বাচন পরবর্তী হচ্ছে, নির্বাচনের আগে হচ্ছে, নির্বাচনের দিন হচ্ছে না, কারণ প্রশাসনের ব্যাপক তৎপরতা সেখানে রয়েছে। একটু জানতে চাই আপনার কাছে যে প্রশাসনের যে তৎপরতা সেটি কেন নির্বাচন পরবর্তী সহিংসতার সময় আমরা দেখছি না, শুধুমাত্র নির্বাচনের দিন কেন দেখছি? কারণ আমরা বলছি যে এখন যেহেতু অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না, ফলে নির্বাচন পরবর্তী একটা সহিংসতার আশঙ্কা তো থেকেই যায়, সেখানে প্রশাসনের তৎপরতার ঘাটতি কেন? আপনাকে আবারও ধন্যবাদ। আসলে নির্বাচন কেন্দ্রিক আমাদের একটা ডিপ্লয়মেন্ট হয়, সেটা নির্বাচনের আগের দিন থেকে শুরু হয়, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের 2 দিন থাকে। এবং এখানে আপনারা জানেন নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ লিড এজেন্সি হিসেবে কাজ করলেও সহযোগী হিসাবে আমরা বিজিবিকে পেয়ে থাকি এবং র্যাব কাজ করে থাকে। এবং নির্বাচনের পরবর্তী যে সহিংসতা রোধের জন্য নির্বাচনের পরের 2 দিন এখানে আমাদের প্রতিটি এলাকাতেই এখানে মোবাইল টিম কাজ করে, স্ট্রাইকিং টিম কাজ করে। সুতরাং নির্বাচনের একটি নির্দিষ্ট এবং এই নির্বাচনের যে পরের 2 দিনের পর থেকে যে থানা এলাকায় বা স্থানীয় থানা থেকে নিয়মিত মোবাইল টিম বা এগুলো কাজ করে থাকে। আসলে নির্বাচন পরবর্তী যে কোনো সহিংসতা রোধের জন্য আমাদের একটা প্রস্তুতি থাকে। এখন এর পরেও যে দু একটি জায়গায় যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তবে এই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সদা প্রস্তুত থাকে এবং যে কোনো ধরনের সহিংসতা রোধের জন্য আমরা সবসময় একইভাবে কাজ করে থাকি। ধন্যবাদ আপনাকে। প্রশাসনের তৎপরতার কথা আপনি বলছেন, এই ঘটনার রেশ ধরে আমরা একটু ফরিদপুরে যেতে চাই। ফরিদপুরে আমাদের সঙ্গে প্রথম আলোর ব্যুরো প্রধান আছেন পান্নাবালা, শুনছেন নিশ্চয়ই। এই যে বলছিলাম যে প্রশাসনের তৎপরতা সেটি নির্বাচনের আগেও আছে, নির্বাচনকালীন সময়ও আছে, আবার নির্বাচন পরবর্তী আছে, সবকিছুই আছে, জনগণ স্বস্তিতেও আছে আমরা ধরে নিচ্ছি। তারপরেও জনগণ কেন ভোট কেন্দ্রে আসছে না সেটি, এবং এই যে জনগণরা ভোট কেন্দ্রে আসছে না বা ভোটাররা ভোট কেন্দ্রে আসছে না, সেটির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? গণতান্ত্রিক একটি দেশে যখন প্রধান যে রাজনৈতিক দলগুলো থাকে, বড় রাজনৈতিক দলগুলো থাকে, তারা যখন আসে না, ভোটাররা যখন ভোট কেন্দ্রে আসছে না, গণতন্ত্র কোন দিকে যাচ্ছে তাহলে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখি যে যে প্রশাসন যে তৎপরতার কথা বলে, যতটা বলে আসলে বাস্তবে তার প্রয়োগ আমরা ততটা দেখি না। কারণ তাদের মধ্যে আমরা এবার যেমন উপজেলা নির্বাচনে যেখানে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করতে দেখেছি যে অতটা নিরাপত্তা তৎপরতা আমরা পাইনি, অনেকটা গাছাড়া ভাব। অনেক প্রার্থী জানিয়েছে যে অমুক কেন্দ্রে এই সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও সেখানে সেরকম কার্যকর ব্যবস্থা আসলে নিতে দেখি নাই। তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচনের সহিংসতা রোধে যতটা তৎপর হওয়ার কথা বলা হয়, বাস্তবে তার সাথে একটু ফারাক আছে এটা মনে হয়। আর যে জনগণ যে ভোট দিতে আসছে না, সেটা হলো এটা একটা বাজে ধারণা হয়ে যাচ্ছে যে ভোট দিলে ভোটের প্রতিফলন ঘটে না, বা বিগত নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে যে রাতের মধ্যে আধারে ভোট দিয়ে দেওয়া হচ্ছে, অথবা আমি ভোট দিতে গেছি, ভোট কেন্দ্রে গিয়ে দেখলাম যে ভোট আমার হয়ে গেছে। এই সব কারণে মানুষ ভোট কেন্দ্র বিমুখ হয়ে যাচ্ছে, যার প্রভাবগুলো কিন্তু এই উপজেলা নির্বাচনে অনিবার্যভাবেই পড়েছে। এবং এটা আসলেই একটা শঙ্কার কথা। একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় জনগণ, যে দেশের জনগণ ভোট পাগল জনগণ বলা হয়, যে দেশের জনগণ ভোটকে একটা উৎসবমুখর পরিবেশ হিসেবে মনে করে, সেই দেশের জনগণ আর ভোট কেন্দ্রে যাচ্ছে না। এইটা একটা অনেক কাঠখড় পুড়িয়ে হয়তো এদেরকে আবার আনতে হবে, সেই পরিবেশ তৈরি করতে হবে সব রাজনৈতিক দলকে মিলে, মূলত ক্ষমতাসীন দলকে এবং প্রশাসনকে, নিরাপত্তার দায়িত্বে যারা আছে, যে তারা যেন ইনশিওর করে যে হ্যাঁ তুমি তোমার ভোট তুমি নিঃসংকোচে নির্দিষ্ট প্রার্থীকে দিতে পারবা। ভোট কেন্দ্রে এমন হয় যে প্রকাশ্যে সিল মারতে বলা হয়, বাধ্য করা হয় যে গোপন বুথ থাকবে না। এই যদি হয় ভোট কেন্দ্রের চেহারা, তাহলে মানুষ কিভাবে গণতন্ত্রের সিল মারতে কিভাবে ভোট কেন্দ্রে যাবে? সেই পরিবেশটা সবার আগে জরুরি, যে আমার নিরাপত্তা, নিশ্চয়তা এবং আমি যেন নিঃসংকোচে আমার অধিকার প্রয়োগ করতে পারি, এই নিশ্চয়তা আমরা চাই রাষ্ট্রের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, প্রশাসনের কাছে এবং সবার কাছে। এটাই মূল কাম্য।
জি পান্নাবালা, ধন্যবাদ আপনাকে। আমরা রংপুরে যেতে চাই। রংপুরে সুজনের সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে আছেন। আফতাব হোসেন শুনছেন নিশ্চয়ই এবং এই আলোচনাও শুনছিলেন আপনি। এই যে আমরা বলছিলাম যে গণতন্ত্র আসলে কোন দিকে যাচ্ছে সেটি আপনার কাছ থেকে একটু শুনবো, এবং এই যে আমরা বলছি ভোটার যারা তাদের যে একটি অনাস্থা ভোটের প্রতি, সেটিকে আমরা আসলে ফিরিয়ে আনার জন্য বা ভোটের সংস্কৃতিকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কি করা যেতে পারে? ধন্যবাদ। আসলে এই যে জনগণের ভোট দেওয়ার ক্ষেত্রে একটা যে আশা অর্থাৎ প্রত্যাশা যখন পূরণ হয় না, মানুষ যেটা চায় সেটি যদি তাদের ফলটা সে না পায়, তখন তাদের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধে এবং ইচ্ছাটা দমে যায়। আজকে নির্বাচন, জনগণ কিন্তু মাত্র একটি দিনেই, আমরা যদিও বলি যে রাষ্ট্রের মালিক জনগণ, এবং আমাদের সুজনেরও কথা হলো যে সর্বোচ্চ একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর হলো জনগণ, যিনি মাত্র তার ভোটের দিন সেই ভোটাধিকার প্রয়োগের সময় তিনি তার জেনে বুঝে জনকল্যাণে নিবেদিত একজন নেতা নির্বাচিত করবেন, যিনি তার বিপদে আপদে সুখে দুঃখে আইনের মাধ্যমে রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাদির মাধ্যমে সে তার অধিকারটা বাস্তবায়ন করবে। কিন্তু আজকে যেটি হচ্ছে সেটি হলো নিয়ন্ত্রিত রাজনীতির কারণে আমরা গণতন্ত্রের সংজ্ঞাটা বদলে ফেলেছি। আমরা বলছি উন্নয়নের গণতন্ত্র, অর্থাৎ একটি সরকার যদি স্টেবল হয়, তাতে যদি বিরোধী দল না থাকে, কোনো জ্বালাও পোড়াও না থাকে, কিংবা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকে, সেই সরকার যদি একধারে 21-20 বছর 40 বছর 50 বছর যদি একটানা সরকার চালায়, তাহলে দেখা গেল যে আমাদের প্রবৃদ্ধির হার 10 পার হয়ে 20-এ উঠে গেল। আমার মাথা পিছু আয় এখন $19 থেকে আমি হয়তো $4,000 বা $8,000 স্বপ্ন দেখতেছি। 15 বছরের মধ্যে টেকসই উন্নয়নের ক্ষেত্রে আমরা এটিকে হয়তো $8,000 উন্নীত করতে চাই। এই যে আমাদের অর্থনৈতিক যে বাণিজ্যিকরণ, রাজনীতিটাকে বাণিজ্যিকরণ করা হচ্ছে, অর্থনীতি দিয়ে সব কিছুর মূল্যায়ন করা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে একটা বৈষম্য বা বিপরীত একটা প্রভাব পড়ছে। আজকে গণতন্ত্রের যে মূল কথা, সবার অংশগ্রহণে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং তার ফলটা পাবে। আপনি জানেন যে আমাদের ফরিদপুরের প্রথম আলোর ব্যুরো প্রধান বলেছেন যে নির্বাচনের ফলটা তারা পাচ্ছে না, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনারই সুরের মধ্যেই কিন্তু নির্বাচনের মধ্যে ভোটারদের একটা অনাস্থা আছে। তিনি বলছেন যে ইভিএম হলে জনগণ আর ওই রাতের আধারে যে বাক্স ভর্তি করা সেটা পারবে না। তাহলে এই কথাটা নিশ্চয়ই একটা আলোচিত হচ্ছে, ব্যাপক আলোচিত বিষয়, যে আগের দিন ভোট বাক্সে ভরা যায়, তাহলে জনগণ ভোটে যাবে কেন এবং ভোট দিয়ে তাদের লাভ কি? ফলাফলটা তো সে পাবে না। তার পছন্দের প্রার্থীকে যে সে ভোটটা দিল, সে যে কথাটা আমরা সুজন দীর্ঘদিন বলি যে গণতন্ত্রকে অর্থবহ করতে গেলে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হবে এবং প্রত্যেকটা ভোটার উৎসবমুখরভাবে ভোটে অংশগ্রহণ করবে এবং তাদের জি নিশ্চয়ই আফতাব হোসেন, আমরাও সেটি প্রত্যাশা করি। আসলে প্রত্যেকটি ভোটার ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং এর মাধ্যমে গণতন্ত্রের যে চর্চা সেটি সুদৃঢ় হবে। অসংখ্য ধন্যবাদ আফতাব হোসেন আপনাকে ধন্যবাদ, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রংপুর থেকে পান্নাবালা এবং জাকির হোসেন। আপনাদের তিনজনকে ধন্যবাদ মানচিত্রে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের আয়োজনে থাকার জন্য।